ভারতের সকল দল যেমন একমত হয়েছে বাংলাদেশের ব্যাপারে যে শেখ হাসিনাই তাদের একমাত্র সেভিয়ার, পতাকা ছেঁড়া, পতাকায় আগুন দেয়া, হাই কমিশনে আঘাত করা, এটা একেবারেই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। সেটার জবাব কিভাবে দল মানে সরকার দেবে, সেই ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমতে আসা দরকার। ভারত এই মুহূর্তে যে আচরণ করছে তার সাথে আদৌ কি ধর্মের কোনো যোগাযোগ আছে? আপনি খুব সঠিকভাবে বলছেন, ধর্মকে সামনে আনা হয়, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা হয়। দেখুন, 5ই আগস্টের পরে ভারতের আচরণ আমার কাছে অনেকটা উন্মাদের মতো মনে হচ্ছে, ভারতীয় গণমাধ্যম টু বি মোর প্রিসাইজ। তারা পুরো গণ অভ্যুত্থানটিকে কমপ্লিটলি অস্বীকার করে বিষয়টিকে খুবই ফোকাস করার চেষ্টা করেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এবং ক্রমাগতভাবে ভারতের মিডিয়া এই কথাগুলো বলে চলেছে। তাদের কিছু পেইড মানুষজন আছেন যাদেরকে তারা গেস্ট হিসেবে আনেন, আমার ধারণা হাসিনা সরকার দ্বারাও তারা পেইড। ফর এক্সাম্পল বিনা সিকরি বা বাংলাদেশের যিনি আরেকজন হাই কমিশনার ছিলেন, এই মুহূর্তে আমি তার নাম মনে করতে পারছি না, পিনাক রঞ্জন চক্রবর্তী, ওনারা কিন্তু রিপিটেডলি পুরো গণ অভ্যুত্থানটা অ্যাজ ইফ ঘটেইনি না করে তারা সংখ্যালঘু বা মাইনরিটি ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন, যে ইস্যুটা আসলে আদতে কোনো ইস্যুই নয়। দেখুন, আপনি একই সঙ্গে একজন সংখ্যালঘু ধর্মের দিক থেকে এবং আপনি ভীষণভাবে আওয়ামী আমলের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের সকল অপকর্মের একজন একনিষ্ঠ সমর্থক। আপনার উপরে যদি কোনো আঘাত এসে থাকে 5 তারিখের পরে, সেটি কিন্তু আপনার ধর্মীয় পরিচয়ের কারণে আসেনি, সেটি যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এবং নেতার উপরে যেই ক্ষোভ এবং রাগ মানুষের ছিল, তারই একটা মানে প্রতিচ্ছবি আপনার উপরেও এসছে। সেটা আপনার ধর্মের কারণে নয়, সেটা আপনার 15 বছরের অপকর্মের কারণে। কিন্তু সে 1টি 2টি বা 3টি ঘটনা সেটাকে হাইলাইট করে এমনভাবে ভারতীয় মিডিয়া প্রচার করবার চেষ্টা করলো যেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন একটা দাঙ্গার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। এখানেই সেটি থামলো না, গত 4 মাস ধরে আমরা ক্রমাগতভাবে এই বয়ান ভারতের কাছ থেকে শুনতে থাকলাম। এমনভাবে ভারতীয় মিডিয়া, যার একটা পজিটিভ দিক হচ্ছে তাদের টকশোগুলো, আলোচনাগুলো ইংরেজিতে হয়, যে কারণে সেটা পশ্চিমে খুব দ্রুত পৌঁছে যায়, তারই একটা রিফ্লেকশন আমরা ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্য করলাম। ট্রাম্প তার ভারতীয় যে বংশোদ্ভূত ভোটাররা আছেন তাদের ভোটটা নিজের ব্যাংকে নেবার জন্য বললেন বাংলাদেশের মাইনরিটি প্রোটেকশন এনশিওর করতে হবে, বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, অর্থাৎ তিনি ভারতীয় বংশোদ্ভূতদের ভোটটা এনশিওর করলেন। এখানেও দেখেন ভোটের রাজনীতি। আপনি যেই অর্ক ভাদুরী যেই অল্প কয়েকটি কথা বলছিলেন, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু পুরো চিত্রটাকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। উনি বলেছেন শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী পালিয়েছে, কর্মচারীর বিপদে ভারত কর্মচারীর পাশে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য। ভারত মনে করে যে শেখ হাসিনা যেভাবে ভারতের সকল পারপাস দ্বিতীয় কোনো প্রশ্ন না করে সার্ভ করে গেছে, সেভাবে আর কোনো ব্যক্তির পক্ষে বাংলাদেশে ভারতের পারপাস সার্ভ করা সম্ভব নয়। শেখ হাসিনা নিজেই বলেছে ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে, এবং তারই প্রতিদান হিসেবে ভারত যেটা করেছে 5ই আগস্টের পর তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের মতো কিছু হয়নি। 2, তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘুরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশে একটা ভীষণ রকম কেওস চলছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ, পুরোপুরি বিশৃঙ্খল, এবং তারা প্রমাণ করবার চেষ্টা করছে যে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। এবং খুবই অদ্ভুতভাবে ভারতের ভূমিকা দেখে মনে হচ্ছে যে ভারত যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চায়। অর্থাৎ এই যে ভারতের বিষয়ে দীর্ঘদিনের একটা কমপ্লেইন দক্ষিণ এশিয়ার দেশগুলোর, যে ভারতের মধ্যে দাদাগিরির স্বভাব, এবং ভারত সকলকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে তার পেছনের উঠান মনে করে, সেটারই কিন্তু আরেকটা প্রমাণ ভারত দিয়ে চলেছে গত 4 মাস ধরে। এবং এটা আমার মনে হয় যে যারা ভারতীয়রাও, যারা সেন্সিবল, যারা মনে করে যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কোনো একক ব্যক্তি বা একক দলের কারণে সেই সম্পর্ক বাধাগ্রস্ত করা যায় না, তারাও আমি মনে করি যে এই বিষয়গুলোকে খুব ভালো চোখে দেখছে না। ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই যে বাংলাদেশে সংখ্যালঘু বলুন, সনাতন ধর্মাবলম্বী বলুন, তাদেরকে ব্যবহার করার বা তারা শুধুমাত্র আওয়ামী লীগের সময় নিরাপদ বোধ করবেন,
এই যে ধারণাটা, এটা হয়তো তাদের মধ্যেও একটা অংশ পোষণ করেন। তো সেই ক্ষেত্রে এই ধারণাটার পরিবর্তন আসলে কিভাবে আনা যায় যাতে এই ধরনের সংখ্যালঘু কেন্দ্রিক রাজনীতি থেকে আমরা মুক্ত হতে পারি? ধন্যবাদ। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি বা আমাদের দেশের অভ্যন্তরে ঐতিহাসিকভাবে কিছু বাস্তবতা আছে যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু অনাস্থা তৈরি করে, এবং এটা সব ক্ষেত্রেই হয়েছে। মানে একজন পুলিশ চিফ মিস্টার বেনজির গোপালগঞ্জ জেলার হিন্দু সম্প্রদায়ের জমি চাপ দিয়ে নামমাত্র মূল্যে কিনেছেন শত শত একর, কোটালীপাড়া শেখ হাসিনার বাড়ির আশপাশে। আর বিভিন্ন সময় নানান রকম হামলার ঘটনা ঘটেছে, কোনোটারই কোনো বিচার শেখ হাসিনার সময় ওই সময় হয়নি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। সো আমাদের একটা ঝুঁকির জায়গা হচ্ছে আমাদের ট্রেডিশনালি একটা প্রবলেম আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি সরি প্র্যাগম্যাটিকলি যদি বলি, আমাদের এই ধরনের দেশ যেগুলো এই সাবকন্টিনেন্টে আছে সেখানে খুব লিবারেল গণতান্ত্রিক মানসিকতা সবসময় কাজ করে না, এবং সেই কারণেই দেখা গেছে যে বিশেষ করে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমি মিস্টার বদরুদ্দিন উমরকে কোট করতে চাই, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে আসলে কমিউনাল হামলা বলতে যেটা বোঝায়, কমিউনাল অপারেশন বলতে যেটা বোঝায়, সেটা আসলে কখনো এক্সিস্ট করেনি। আমার কাছে টু সাম এক্সটেন্ট কথাটা সঠিক মনে হয়। মানে কমিউনাল হামলা হচ্ছে আপনি হিন্দু তাই আমি আপনাকে কোনো না কোনোভাবে অপ্রেস করছি, কোনো না কোনোভাবে হামলা করছি, কোনো না কোনোভাবে ভার্বালও হতে পারে অত্যাচার করছি। যেমন ধরুন ভারতে হয়, আপনি গরুর মাংস আপনার বাড়িতে আছে, আপনাকে আমি পিটিয়ে মেরে ফেলবো, এটা কমিউনাল হামলা। বাংলাদেশের ট্রেডিশনালিও হিন্দু সম্প্রদায়ের উপরে আসলে মূলত যে কারণে চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, এটার মূল কারণ বৈষয়িক ছিল। আপনি হিন্দু বা মাইনরিটির তো দুর্বলতা আছে, দুর্বলতাটাকে সামনে আনছেন, কিন্তু আপনি আসলে মূলত চাইছেন তাদেরকে চাপ দিলে তারা তাদের জমি জমা বিক্রি করবে, এবং তারা সেটা বিক্রি করে অনেকেই দেশান্তরী হন, তারা ভারতে চলে গেছে। একটা অংশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা হয়েছে, এটা একটা দিক। আমি সাম্প্রতিক সময়ে আরো বড় চ্যালেঞ্জ দেখছি ভারতের আইডেন্টিটি পলিটিক্সকে। মানে এটা আমাদের সামনে এখন সবচেয়ে বড় ঝুঁকি হয়ে সামনে এসছে, কারণ ভারত যদি তার অভ্যন্তরে রাজনীতি করত তাতেও সমস্যা ছিল না, কিন্তু বিজেপির এই হিন্দুত্ববাদী রাজনীতির মূল চ্যালেঞ্জ যেটা আমি গত বেশ কয়েক বছর থেকে দেখি, বিশেষ করে তাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারা করেছে, এটা ওর রাজনীতির সেন্টারে নিয়ে এসছে। সেটা হলো ভারত হিন্দু সম্প্রদায়ের মানুষের রক্ষাকর্তা, ভারত না বিজেপি সরকার মূলত তারা এই ন্যারেটিভ সামনে আনছে। ফলে সারা পৃথিবীতে বটে এই সাবকন্টিনেন্টে কোথাও যদি কোনোখানে হিন্দুরা সাথে অন্য সংখ্যালঘুর কথাও তারা বলেন, যদি কোনো না কোনো অত্যাচারের শিকার হয়, সেই দেশে গিয়ে তিনি নাগরিকত্ব নিতে পারেন। এবং বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের না, রাদার গ্রেটার কমিউনিটি, মানে হিন্দু কমিউনিটি, এবং সেটা ভারতের তাদের সেই হিন্দুত্ববাদের পার্ট খুব মেলে ভ্লাদিমির পুতিনের ন্যারেটিভের সাথে। একটু সময় নিয়ে আপনার কাছ থেকে এই বিশ্লেষণটা শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে, আপনার কাছে ফেরত আসবো। দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জয়া মুক্তবাগ। ডক্টর জাহেদ, আপনার কাছে ফিরে আসি। আগের প্রসঙ্গে নিশ্চয়ই ফিরে আসবেন, তার সাথে একটা প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে আজমির শরীফকে কেন্দ্র করে আবার নতুন করে যে মামলা দায়ের, সেখানে এই আজমির শরীফের জায়গায় একসময় মন্দির ছিল সেই দাবি করা, এই সব কিছু, সেই সাথে বাংলাদেশে হিন্দুদের একেবারে কচুকাটা করা হচ্ছে, সেই যে ন্যারেটিভ ভারতীয় গণমাধ্যমে তুলে ধরা, এই সব কি একসূত্রেই কথা? একসূত্রেই কথা। মানে কয়দিন পর জানতে পারেন এরকম যে আমাদের বাইতুল মোকাররমের নিচেও মন্দির ছিল, এটা দূর থেকে বসে কেউ একজন স্বপ্নে দেখেছে, দেখে তাদের মনে হয়েছে, হতে পারে। আমি জোকস অ্যাপার্ট কেন বলছি, যে আলোচনাটা শেষ হচ্ছিল, পুতিনের যে ন্যারেটিভ, যে যত রাশিয়ান ভাষাভাষী মানুষ আছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, ইউক্রেনে তার মানে এই ম্যাসিভ ইনভেশনের আগে তার দুটো অবলাস্টে, ডনবাস বলে আমরা একসাথে যে চিনি, দনিয়েস্ক এবং লুহান্স্ক, ওখানে একটা লো ইন্টেন্সিটি সিভিল ওয়ার চলছিল, কারণ ওখানে রাশিয়ান স্পিকিং পিপলের উপর নাকি ইউক্রেন সমস্যা করছে এবং তাদেরকে অস্ত্র দিচ্ছিল রাশিয়া। পরে তো ফুল ফ্লেজেড ওয়ার হলো, জর্জিয়াতে হয়েছে, মলদোভাতে একই রকম সিচুয়েশন আছে, ইভেন বলটিক স্টেটগুলোতেও ঝুঁকিতে আছে। ওখানে যে রাশিয়ান স্পিকিং পিপল আছে তাদেরকেও পুষ্কে দিল, তারা বলল যে আমরা ভালো নাই, তখন রাশিয়া বলছে তাহলে তো যদি বলটিক স্টেটগুলো নেটো স্টেট। ঠিক এই ন্যারেটিভটা জনাব মোদি দীর্ঘদিন থেকে তৈরি করছেন, যে আমি সব হিন্দুদের কাস্টোডিয়ান, এবং এটার দুটো কারণে, একটা হচ্ছে তার ডোমেস্টিক পলিটিক্সে হেল্প করে, এবং এই ডোমেস্টিক পলিটিক্সের কারণেই বাংলাদেশের হিন্দুদের এই যে ডিসইনফরমেশন তারা সমানে ছড়াচ্ছে, এই কারণেই দেখাচ্ছে এখানকার হিন্দুরা খুব খারাপ আছে, এবং এই খারাপ থাকা হিন্দুদের জন্য তারা কাজ করছে
তারা তাদের রক্ষাকর্তা, সেটা তার ডোমেস্টিক পলিটিক্সে হেল্প করবে। আমি যোগ করব সাম্প্রতিক সময় ঝাড়খণ্ডে কিন্তু তাদের নির্বাচনী ফলাফল ভালো হয়নি। মানে তারা ভেবেছিল জিতবে এবং বাংলাদেশকে ইস্যু করেছিল, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা নাকি ঝাড়খণ্ডের আদিবাসীদের সব জমি দখল করে ফেলছে। তারা আগেও ক্ষমতায় ছিল না, এবার ভেবেছিল আসবে, আসে তো নাই, তাদের সিট কমে গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হলো, খারাপ করেছে, এবং 26 মার্চ এপ্রিলে আবার বিধানসভা, এবং তারা এটাকে খুব চ্যালেঞ্জিংভাবে নিচ্ছে। আমরা মিস্টার শুভেন্দুর দৌড়ঝাঁপ দেখছি। সো বাংলাদেশে হিন্দুরা যত বেশি অত্যাচারিত আছে, খারাপ আছে, সেই পরিস্থিতি যত বেশি দেখাতে পারবে সেটা তার ডোমেস্টিক পলিটিক্সে হেল্প করবে। সে সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা। একই কথা প্রচলিত, আমরা জনাব চিশতি, মঈনুদ্দিন চিশতির মাজার নিয়ে যে কথাটা হচ্ছে একই সাথে গাঁথা, কারণ এটাই তাদের রাজনীতি। সফল হবে কিনা ডিফারেন্ট ডিবেট। আমরা গত নির্বাচনে এসব করেও তাদের বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরি করেছে, কিন্তু এটা খুব বেশি কাজ করেনি। কিন্তু ঝুঁকিটা অন্য জায়গায়। ঝুঁকিটা হচ্ছে ও তো 10 বছর ধরে ক্ষমতায় থেকে এবার 15তম বছরের দিকে আগাচ্ছে, 10 বছর টানা ক্ষমতায় ছিল। সো হিন্দুত্ববাদী রাজনীতি ব্যাকফায়ার করেছে, কাজ করছে না, তো আপনি তো আর ওয়েলফেয়ারের কথা বলতে পারেন না, কারণ আপনি 10 বছর ক্ষমতায় থেকে তো কিছু করেননি। সো আপনাকে আরও বেশি হিন্দুত্ববাদী রাজনীতি করতে হবে, এবং এটার কারণে তার দেশে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে হবে, বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে হবে, এবং ক্রমাগত উস্কে দেওয়ার চেষ্টা হবে। ইসকনকে কেন্দ্র করে, যেমন চিন্ময়কে কেন্দ্র করে যে আইনজীবীকে হত্যা করা হলো, তার উদ্দেশ্য ছিল এখানে হিন্দু মুসলমানদের মধ্যে আরও বিভেদ তৈরি হোক, দাঙ্গা লেগে গেলে তো খুবই চমৎকার। ঠিক একইভাবে আজকে এই যে ত্রিপুরার আগরতলায় যে সহকারী হাই কমিশনে হামলা হলো, ভাঙচুর হলো, পতাকা পোড়ানো হলো, ভারতকে প্রস্তুত থাকার কথা ছিল না? কলকাতা হাই কমিশনে, ডেপুটি হাই কমিশনে কয়েকদিন আগেই, 2-3 দিন আগে ওখানে ভীষণ হাঙ্গামা হয়েছে, ওখানে পতাকা পোড়ানো হয়েছে, ওখানে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এগুলো যখন হয়েছে আপনি তো যথেষ্ট সিকিউরিটি নেন নাই। তার মানে আমরা ধরেই নেব এগুলো হচ্ছে কনটেক্সট দিয়ে ওনারা নিন্দা জানাচ্ছেন, ওনারা চেয়েছেন ওটা হোক, সো দ্যাট আমরাও পাল্টা কিছু করি, আমরা ওদের স্থাপনায় করি, না পারলে হিন্দু সম্প্রদায়ের ওপরে করি, তাতে তারা রাজনীতি করতে পারে। এটা তার ডোমেস্টিক ক্ষেত্রে হেল্প করবে। নাম্বার 2 হচ্ছে একটা কেওস তৈরি করে ডক্টর ইউনূস তো আসলে শেখ হাসিনার মতো ওই যে কর্মচারী হয়ে উঠছেন না, জনাব অর্ক যেভাবে বলছেন, ওরা তো কর্মচারী চান, বা আমি আরও কর্মচারীরও একটু সম্মান আছে যে আমি চাইলে চাকরি করতে পারি না পারি, আমি স্লেভ মনে করি, শেখ হাসিনা ওয়াজ আ স্লেভ। সো ডক্টর ইউনূস তো তা নন। সো প্রচুর চাপ তৈরি করে যদি একটা কেওস তৈরি করা যায়, তাতে ভারত তার কিছু ল্যাভারেজ যদি আদায় করতে পারে এই চাপ দিয়ে, সেইগুলো তার ইচ্ছে আছে। সো তার নানান দিকে নানান বেনিফিট কাজ করছে। অ্যাবভ অল ভারতকে আসলে ঠিক সেই অর্থে আমার কাছে সুপার পাওয়ারের মতো বিহেভ করে বলে মনে হয় না। আমি প্রায় একটা কথা বলি, একটা সুপার পাওয়ারের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে সুপার পাওয়ারের ইগো থাকে না। ও কালকে শত্রু, পরের দিন বন্ধু হয়ে যায়। মোহাম্মদ বিন সালমানের সাথে বাইডেনের সমস্যা আছে, আমি ওর সাথে বসবো না, কিন্তু যখন তেলের ক্রাইসিস হলো রাশিয়ার সাথে, গিয়ে তার সাথে বৈঠক করে আসলো, অনেক সমালোচনা হয়েছে। কিন্তু ভারতের মধ্যে এক ধরনের খুব গ্রাম্য, মানে সাধারণ, মানে আমি ভারতের একজন আমলাকে এই কথা বলতে শুনেছি, শব্দটা উনি ব্যবহার করেছেন, সেই কারণে বলছি। একজন পশ্চিমবঙ্গের এক ভদ্রলোক একটা ইন্টারভিউতে বলছিলেন। তো এই ধরনের একটা অ্যাটিটিউড আছে যে না, আমি হেরে গেলাম শেখ হাসিনার সাথে, শেখ হাসিনাকে রাখতে পারলাম না, আমি দেখে নেব, এইটুকুও সম্ভবত এর সাথে আছে। সব কিছু যোগ করে আসলে এই ঘটনাগুলো ঘটছে। ফলে বাংলাদেশে খুব সহসা হিন্দু মুসলিম সম্পর্কের খুব ভালো কিছু হবে আমি আসলে আশা, মানে বাস্তবের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি না। ভারতের মতো একটা বড় রাষ্ট্র, তার সরকার যন্ত্র বলুন, গণমাধ্যম বলুন, একেবারে একজোট হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে আসলে বাংলাদেশের বক্তব্যটা বিশ্বের দরবারে কিভাবে তোলা যায়, এবং এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আসলে কি করার রয়েছে? দেখুন, আমি একটা কথা একটু দ্বিমত পোষণ করি। হিন্দুত্ববাদ নিয়ে ভারতের রাজনীতি, বিজেপির রাজনীতি তো নতুন না। তাকে আরো বেশি হিন্দুত্ববাদের দিকে ঝুঁকতে হবে, কারণ তার কাছে আর বেশি কিছু অফার করবার নাই তার ভোটারদেরকে। আমি সম্পূর্ণ একমত ডক্টর জাহিদের সাথে। কিন্তু গত 15 বছরে শেখ হাসিনার আমলে সংখ্যালঘু নির্যাতন কি বন্ধ ছিল? আমরা কি দেখিনি নাসিরনগর, রামু, কলমাকান্দা, ঠাকুরগাঁ এবং পূজা আসলেই কুমিল্লা ওই সাইডটাতে কিভাবে মন্দির ভাঙা হয়েছে, কিভাবে লুট হয়েছে? আমরা তো দেখেছি। যেই উদাহরণটি ডক্টর জাহিদ দিচ্ছিলেন যে এক বেনজিরই তো কোটালীপাড়া অর্ধেক হিন্দুদের জায়গা আত্মসাৎ করেছে, তখন তো আমরা ভারতকে খুব বেশি উচ্চবাচ্য করতে শুনিনি। তার কারণ ভারত এমন একটি দলকে, এবং টু বি মোর প্রেসাইজ এমন একটি সরকার প্রধানকে বাংলাদেশে রাখতে পেরেছিল মানুষের ভোট ছাড়া, যে ভারত না চাইতেই সকল কিছু ভারতকে দেবার জন্য প্রস্তুতি কেবল ছিল না, দিয়েও গেছে। সো